আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ তরুণ, দুশ্চিন্তায় পরিবার। সুনামগঞ্জে মা মেয়ে সহ পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত অন্তত ১৫ জন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, মাগুরায় বললেন প্রেস সচিব। এবারে বিস্তারিত। ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ তরুণের এখনও খোঁজ মেলেনি। দুশ্চিন্তায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারগুলো। স্বজনদের দাবি, দালালের খপ্পরে পড়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন তারা। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ দম্পতি পরিবারের সুখের আশায় ছেলে সাব্বিরকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন সাব্বির। এরপর থেকে সন্তানের ছবি বুকে নিয়ে চলছে বাবা মায়ের আহাজারি। আমার পুত্র ডেলি নিব ওই ১৭ লাখ টাকা কন্ট্যাক্ট করে দিয়েছি এবং আজাদের লই যাচ্ছে ভাই রুমান যারা লইয়েছে আমি টাকা দিতে আমার বাপ আছে। একই গ্রামের নিখোঁজ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মাহি, উজ্জ্বল ও পিন্টুর পরিবারেও চলছে আহাজারি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও খোঁজ না পেয়ে হতাশ পরিবারগুলো। সরকারের সহযোগিতা চেয়েছেন নিখোঁজদের স্বজনরা। আমার ভাই হচ্ছে মোহাম্মদ মুত্তাকি, প্রায় ৩ মাস আগে হাসান আশরাফের মাধ্যমে লিবিয়া গেছে। আজকে ১৫ দিন হয় তাদের কোনো খোঁজখবর নাই। ১৭,০০০-১২,০০০ টাকা দিয়া দিছি সংগঠনের মাধ্যমে আমার পুত্রে লিবিয়া থেকে এগিয়ে দিছে। স্থানীয়রা জানান, একই এলাকার লিবিয়া প্রবাসী হাসান মোল্লার মাধ্যমে তারা ইতালির পথে রওনা হন। তাদের কাছ থেকে জনপ্রতি ১৭ থেকে ১৮ লাখ টাকা করে নেওয়া হয়। অনেকেই জায়গা জমি বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন। হাসান মোল্লা, এর নাম হচ্ছে আমরা ডাকি সামায়ুন। হ্যাঁ, আমাদের গ্রামের অনেক মানুষের লোক দেখাইয়া ফুলাপান রে লিবিয়া নে মাফিয়ারা দেওয়াইয়া টাকা লুড়াইছে মানে ৩০ লাখ জগন্নাথপুর বাড়ি, কিন্তু ঈদের একটা বিচার চাই আমরা। নিখোঁজ তরুণদের তথ্য উদ্ঘাটনে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। গত ৩০ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন হবিগঞ্জের বিভিন্ন এলাকার ৩৫ তরুণ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইক চালক সহ ৩ জন নিহত হন। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পর ১ জন নিহত হন। এছাড়া ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত এবং ১০ জন আহত হন। শুক্রবার ভোরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় শামীম তালুকদার নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে ২ জন, যশোরে ২ জন, লালমনিরহাটে ২ ও চট্টগ্রামে ১ জন নিহত হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানানোর পর তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম সাংবাদিকদের বলেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে। যদিও কিছু দল এখনো স্বাক্ষর করেনি, তবে তাদেরও সম্মতি রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে, তবে এ বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ে কথা বলে শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। জনগণ ভোট দিতে পারেনি,
আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত কর্মসূচিতে নেতারা বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি জঙ্গি সংগঠন। ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ইসকনকে লালন পালন করেছে, দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানান। এ সময় অ্যাডভোকেট আলিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচারের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। বিরতি কাটিয়ে আবার ইলিশ শিকারে নামার অপেক্ষায় জেলেরা। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত 4 অক্টোবর থেকে 22 দিন সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কেউ ট্রলারে রং করছেন, কেউ জাল বুনছেন, আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। জেলেদের আশা, তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। না পেলে বরাবরের মতো ঋণে ডুবে থাকতে হবে তাদের। বাজারঘাট জিম্মেদার সব গুছিয়ে সব আমরা মুখে ক্লিয়ার করছি। এখন অবরোধ শেষ প্রস্তুতি শেষ হয়ে গেলে আমরা সবাই নদীতে নামার জন্য চেষ্টা করবো। অবরোধ চলে, আমরা আইন মোতাবেক আমরা আইন মানতেছি। আমরা এখন জাল ফাল ঠিক করে উঁচে কাছে রাখতেছি। বোট টলার অনেক বিপদ খরচ। নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় এর সুফল জেলেরাই ভোগ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছ পাবেন। তাছাড়া এবছর আমরা উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে যে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জেলায় 65,000 জেলে কর্মহীন থাকায় প্রণোদনা হিসেবে তাদের 25 কেজি চাল দিয়েছে মৎস্য বিভাগ। এদিকে মাছ শিকারের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার প্রায় 100 জেলে। আমাদের ফ্যামিলিতে 27 জন মানুষ, আমাদের যদি আর একটু বাড়াই দিতে সরকার, তাতে আমরা পুষে থাকতে পারতাম। আমরা তো হ্যাঁ কথা সবই মানি আনলাম লইয়া। ভারতের বর্ধতি আয় তো মাছ বাংলাদেশে বেশি পাইনি, ওরা অনেক বড়াই। সাগরে কাঙ্ক্ষিত মাছ পেতে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। আশা আছে ইনশাআল্লাহ, সরকারের একটু কড়া নিরাপত্তা ছিল, এ কারণে হয়তো একটু ভালো হইতে পারে, এরকম একটা আমাদের আশা আছে। ভারতের যে বোটগুলা এরা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের আর একটু বেশি সুবিধা হবে, কিন্তু আমরা মাছও পাবো। এদের জন্য আমরা মাছ পাই না, কারণ এরা ট্রোলিং জাল টানে, আমরা তো ভাষা জাল মারি, এরা ট্রোলিং টানিয়া ছাও পোনা যত মাছই আছে এরা সব মাছই ধরে ওই জাল দিয়ে। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত 12 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান নামের একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চোর চক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় 4 জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে, বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানায়, আহত 3 জনকে পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার শাড়ি সহ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, শুক্রবার বিজিবির একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি পিকআপ সহ খাদ্য সামগ্রী আটক করা হয়। আটক করা পণ্যের মূল্য প্রায় ১,৬,০০,০০০ টাকা। কুমিল্লার লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়ান ব্যাংক ও রূপালী ব্যাংক শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 8:45টার দিকে আগুন লাগে। স্থানীয়রা জানান, ব্যাংক দুটির পাশাপাশি থাকা ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র ও নথির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ তরুণ, দুশ্চিন্তায় পরিবার। সুনামগঞ্জে মা মেয়ে সহ পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত অন্তত ১৫ জন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, মাগুরায় বললেন প্রেস সচিব। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।